আমি ভাবতেও পারছি না, জানো তো শেষ পর্যন্ত তোমরা আমার সাথে এরকম একটা কাজ করতে পারো। কিছুতেই ভাবতে পারছি। চলে যাও তোমরা এখান থেকে, তোমরা চলে যাও। আমি আর তোমাদের সহ্য করতে পারছি না। আমাকে আর কিচ্ছু বলবে না, আমি কিচ্ছু শুনতে চাই না। আমাকে নিয়ে তোমাদের সমস্যা, তাই না? আমি সেই সমস্যার সমাধান পেয়ে গেছি। আমি তোমাদের জীবন থেকে চলে যাব আমি তোমাদের জীবন থেকে চিরদিনের মতো চলে যাবো। আমি তোমাদের জীবন থেকে চিরদিনের মতো চলে যাব। তুমি আমাদের ভুল বুঝছো। তুমি আমাকে একদম ছবে না। ভুল আমি এতদিন বুঝে এসেছি, আর আজ যেটা বোঝার আমি বুঝে গেছি। খবরদার আমাকে আর কিচ্ছু বোঝাতে আসবে না। অংশুর এতে কোনো দোষ নেই ছিল। আর যাই হোক, তুমি অন্তত অংশুকে ভুল বোঝো। তোমরা এখান থেকে যাবে না, তাই আমাকে এখান থেকে যেতে হবে। তোমরা কি চাও? তোমরা এখান থেকে যাবে না, আমি এখান থেকে যাবো। কোনটা? কেন এরকম হয় ঠাকুর? কেন শুধু আমার সাথে এরকম হয়? যে মানুষগুলোকে আমি সব থেকে বেশি বিশ্বাস করেছিলাম, শেষ পর্যন্ত তারা আমাকে এভাবে ঠকায়। আমি আর পারছি না, আমি আর পারছি না মা। কাঁদিস না ঝিলিক। তুমি দেখছিস না, পৃথিবীর তো এটাই নিয়ম রে। যারা ভালো, যারা সৎ, তাদের সঙ্গেই বারবার এই জিনিস হয়তো দেখতে পাচ্ছিস না। তারা মানুষদের বিশ্বাস করে না, সেই বিশ্বাসের জন্যই তো ওদের ঠকতে হয়। আমি তোর সব কথা শুনেছি রে, বুঝতে পেরেছি তোর কোনো ভুল নেই, কোনো দোষ নেই। দোষ তো সব ওদের। শুধু ভুল নয়, ওরা চরম অন্যায় করেছে তোর প্রতি। ওরা তো শুধু নিজেদের স্বার্থর কথা ভেবেছে, একবারও ভাবেনি যে তোর একটা মন আছে ঝিলিক। আর সেই মন নিয়ে ছেলেমেয়ে খেলা যায় না, ভাবেনি ওরা। সত্যি রে ঝিলিক, তোকে দেখে আমার বড্ড কষ্ট হচ্ছে আজ। শুধু অংশু বা রাজ নয় রে, প্রত্যেকে অন্যায় করেছে তোর সঙ্গে। কেউ ভাবেনি তোর কথা, ও বাড়ি কেউ না, এমনকি জামাইবাবু না। আমি জানি রে ঝিলিক, তোর পক্ষে হয়তো এখন আমার কথাগুলো মেনে নেওয়া সম্ভব না, আমি বুঝতে পারছি। কিন্তু এটাই চরম সত্যি রে, জেনে রাখবি। জামাইবাবু যে ভুলটা শুরু করেছিল, আজ তোকে সেই ভুলের খেসারত দিতে হচ্ছে। জামাইবাবু তার নিজের ইচ্ছে, তার নিজের স্বপ্ন, এমনকি আমার মৃত দিদির ইচ্ছেও তোর ঘাড়ে চাপাবার চেষ্টা করবে। জোর করে তোকে বিয়ে দিবে, কেন না তোর মায়ের ইচ্ছে পূরণ হবে। তোর ইচ্ছেগুলো, তোর স্বপ্নগুলোকে গলা টিপে এইভাবে মারলো, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তোকে বলি দিল। তোকে
আমি থাকলে এগুলো হতে দিতাম না রে। আমি নিজে তোকে আগলে রাখতাম, তোর গায়ে একটা আঁচ লাগতে দিতাম না। কি করি বল, বড় দেরি করে ফেললাম রে, বড় দেরি করে এলাম। জানি না এখন কি করার আছে। তোমার বাবার সবটা জানা দরকার এবং আমারও জানা দরকার উনি কতটা সাপোর্ট করেন এই ব্যাপারটা। তোমার যা বলো আমাকে বলো আঙ্কেল। ছি ছি রাচ্ছি, তুই আমাদের সকলের ভরসা বিশ্বাসের এই দাম দিলি। ফোনটা ফেলে রেখে কোথায় যে তুমি থাকো? কার ফোন ছিল, নন্দিনীর? না না, আননোন নাম্বার। তা কল ব্যাক করি দেখো না। আমি কেন কল ব্যাক করবো? যে করেছিল তার যদি প্রয়োজন আসে আবার কল ব্যাক করবে আমার। এই হচ্ছে তোমার গেতুমি। মেয়েটা বাইরে, আমি কোথায় ভয় ভয় থাকি একটু। করো না ফোনটা আরেকবার করো না। তো বিরক্ত করো না সব ব্যাপারে। এখানে নয়, বাড়ি চল, বাড়ি গিয়ে কথা। যা। কি হলো? কেটে দিল তো। রাজ, আমি এতদিনে তোকে এই চিনলাম নাকি এতদিন আমি তোকে ভুল চিনতাম, ভুল জানতাম? দাদা, দাদা ঝিলিক কোথায় রে? দেখ ঝিলিক, তুই এখন যে অবস্থায় আছিস না, তাতে কোনো বড় ডিসিশন নেওয়া যায় না, এটা সম্ভব নয়। তুই আমার কথা শোন, একটু বাড়ি ফিরে যা, কটা দিন কাটুক না, ঠান্ডা মাথায় ভাব, দেখবি সব ঠিক হয়ে যাবে। না মামা, বাড়িতে আমি আর কখনোই ফিরবো না। মামা, এরকম একটা অবস্থায় একজন বিবাহিত ঠিক কি হতে পারে, যার ভাই একমাত্র সেই বোঝে। আমি ওদের কারোর মুখ আর কোনোদিনও দেখবো না বাবা, আর আবার এই পোড়া মুখটা আমি আর কখনো দেখাবো না। অন্তত তুমি যদি আমার অবস্থাটা বোঝো তাহলে দয়া করে আমাকে একটু হেল্প করো। ঠিক আছে, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। আমারও এখন মনে হচ্ছে জানিস, তুই কিছুদিন যদি একটু দূরে থাকিস, হয়তো এরা নিজেরাই নিজেদের ভুল বুঝতে পারবে। সব ভুল বোঝাবুঝি হয়ে গেলে দেখবি মিটমাট হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না মামা, আর কোনোদিনও কিছুই ঠিক হতে পারে না। আমি বুঝতে পারছি রে, তোর পক্ষে এর থেকে বাইরে কিছু ভাবা এখন সম্ভব নয়। ঠিক আছে ঠিক আছে, দেখি কি করা যায়, একটু ভাবতে দে আমায়।